বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা দেশের যেই প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত স্যার এবং ম্যাডাম এবং সাধারণ জনগণ যারা এখন আমাকে দেখছেন, ক্যাপশনে দিয়েছি শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীকরণে হয়তোবা ঐক্যে আসেন, নচেত আমাদেরকে ঐক্যে নেন। শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীকরণে ঐক্যের কোনো বিকল্প নেই। সম্মানিত স্যার ম্যাডাম, এই কিছুদিন হলো জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে 22 দিন লাগাতার কর্মসূচি গেল। সেখানে আমাদের মুখের আশ্বাস ছাড়া আর আমরা কিছুই পাই নাই। ঈদুল ফিতর সামনে, ঈদুল ফিতরের আগেই আমরা যে কতগুলো বৈষম্যের শিকার তা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা স্বায়ত্তশাসিত যারা আছে বা সরকারের অনুমোদিত যারা আছে, ক্যাডার নন ক্যাডার, সকলকেই মার্চের 23 তারিখের মধ্যে মার্চের বেতন পরিশোধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, যাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 8 থেকে 10 কোটি, যদিও আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ, কিন্তু আমরা নেতৃত্ব দেই বা আমাদের সকল পরিবার পরিজন মিলে প্রায় 8 থেকে 10 কোটি লোক হবে। সেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে কতটুকু অবহেলার মধ্যে রেখেছে এটা আপনিও জানেন, আমি জানি, আমরা সকলেই জানি। আমাদের অনেক শিক্ষকের এখন পর্যন্ত ডিসেম্বরের বেতনই হয় নাই। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমাদের মার্চ কি আদৌ হবে কিনা এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো তথ্য পাই নাই। তবে ফেব্রুয়ারি মাসের বেতন এই চলতি মাসের 20 তারিখের মধ্যে দেওয়ার চিন্তাভাবনা তারা করছে এবং আমাদের জন্য যে সিকি ঈদ বোনাস বরাদ্দ আছে তাও হয়তোবা এই মার্চের 20 তারিখের মধ্যে হতে পারে। সম্মানিত স্যার ম্যাডাম, যারা 5ম লটে এখনও বেতন পান নাই, তাদের প্রায় নিয়ার অ্যাবাউট 12,000-এর মতন শিক্ষক কর্মচারী, তাদের বেতন হতে যাচ্ছে ডিসেম্বর হওয়ার পর তাদেরকে পর্যায়ক্রমে জানুয়ারি, ফেব্রুয়ারি দেওয়া হবে। কবে নাগাদ দেওয়া হবে সুস্পষ্ট করে কেউ কিছু বলতে পারছে না। এই যে ধরেন অবহেলা, ইএফটি একটা খুব সরল প্রক্রিয়া এবং খুব আধুনিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে যেয়ে আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কেন আমাদের ক্ষেত্রে কতটুকু জটিল থেকে জটিলতর হয়ে গেছে এটা কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারছি। সমবয়সী প্রাথমিক শিক্ষক, তারা 26,000 প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়েছে এবং তাদের অধিকাংশই এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস ছিল। তাদের এই জটিলতা নিরসনে আমার জানা নেই যে কোনো প্রাথমিক শিক্ষকের 4 মাস বেতন আটকে ছিল কিনা। এই যে অবহেলা, সেই অবহেলা থেকে মুক্তি পেতে ঐক্যের কোনো বিকল্প নেই। ঈদুল ফিতরের পর আমরা ঐক্যের ডাক দিব এবং বাংলাদেশের 64টা জেলা শিক্ষক কর্মচারী কিন্তু আমার এই পেজে যুক্ত আছেন। তাদের মাধ্যমে আমি সকলকে জানান দিতে চাই, দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা সংগঠনকে পাশে চাই। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের সাথে আসতে, আপনারা ডাকবেন, আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা চাই শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তি। আমাদের বিশেষ কোনো সংগঠনের সাথে আমাদের কোনো অ্যালার্জি নাই। আমরা চাই শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমাদেরকে সাথে নিক অথবা আমাদের সাথে আসুক। আদর্শ শিক্ষক ফেডারেশন বা আদর্শ শিক্ষক যে সংগঠনটা আছে তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান করব। হয়তোবা আপনি যেহেতু আমার জাতি ভাই শিক্ষক, আপনিও চান বৈষম্য থেকে মুক্তি পেতে, হয়তো আপনি আমাকে সাথে নিন অথবা পরবর্তীতে আমাদের এই যে আফসা কিছু ঘোষণা আমরা পেয়েছি, যার মধ্যে সুস্পষ্ট করা হয় নাই আমাদের উৎসব ভাতা কতটুকু হচ্ছে, যার মধ্যে সুস্পষ্ট করা হয় নাই যে আমাদের বাড়ি ভাড়াটা কতটুকু হচ্ছে, চিকিৎসা ভাতা কতটুকু হচ্ছে, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ঈদুল ফিতরের পর প্রয়োজনে আবার আমরা রাজপথে নামব। এটা আমার পেশাগত অধিকার, আমি জানার অধিকার রাখি, সেই জন্য আমি নামব। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক সংগঠনকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। ঈদের পর প্রয়োজনে আপনাদের কাছে যাব। আমি ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করব, সবাইকে উদাত্ত আহ্বান করব। হয়তো আপনি ঐক্যে আসেন অথবা আমাকে ঐক্যে নেন। আমরা চাই মুক্তি। আমরা সাংগঠনিক পদবি জাহির করতে চাই না,
আমরা আমাদের সাংগঠনিক দাম্ভিকতা দেখাতে চাই না, আমরা চাই শিক্ষকদেরকে বৈষম্য থেকে মুক্তি পাওয়া। সম্মানিত স্যার ম্যাডাম, এবার আসেন একটা ভিন্ন পর্যায়ে যাই। আমি আজকে একটু আগে কিছুক্ষণ আগে আপনাদের মধ্যে একটা পোস্ট দিয়েছি যে বিগত সরকার শিক্ষকদের বৈষম্য দূরীকরণে কোনোদিনই শিক্ষকদের সাথে বসার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেন নাই। আমরা গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে, যারা আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, আমরা যারা এখন উন্মুক্ত কথা বলতে পারি, আমাদেরকে কেউ টুটি চেপে ধরে না, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ঠিক সেই রাস্তায় হাঁটছেন? শিক্ষকদের বৈষম্য দূরীকরণে যারা ফিল্ড লেভেলে শিক্ষক আছে, কর্মচারী আছে, তাদের সাথে বসতে হবে। আমি অবাক হয়ে গিয়েছি, একজন নিরাপত্তা কর্মী, নিরাপত্তা কর্মী না, নৈশ প্রহরী, তার প্রতিষ্ঠান থেকে তাকে লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছে বিদ্যালয় ছুটির পর থেকে, অর্থাৎ 4টা থেকে পরবর্তী দিনের 10টা পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার কোনো ছুটি নেই। এই যে ধরেন একটা বিষয়, এটা কি নিজ থেকে চাপিয়ে দেওয়া একটা নিয়ম না? কি বলেন? একজন ব্যক্তি 365 দিনে কর্মদিবসে থাকবে এবং তাকে বলা হয়েছে যে প্রতিষ্ঠান ছুটির পর, অর্থাৎ 4টার পর থেকে পরবর্তী দিনের 10টার আগ পর্যন্ত যদি প্রতিষ্ঠান থেকে কোনো জিনিস খোয়া যায়, তাহলে তাকে এই জন্য দায়ী করা হবে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই মর্মে তার হাতে নোটিশ তুলে ধরে দেওয়া হয়েছে। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু ব্রিটিশদের আইন কানুন আমরা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছি বলে আমার মনে হচ্ছে। এই বৈষম্যগুলো দূরীকরণের জন্য একজন নিরাপত্তা কর্মী এবং নৈশ প্রহরীর সাথে বসতে হবে, তার কথাগুলো শুনতে হবে। একজন শিক্ষকের পদমর্যাদার যে ভিন্নতা আছে, যেমন একজন সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের বেতন স্কেল 1, এই বিষয়টা দূরীকরণের জন্য একজন সহকারী প্রধান শিক্ষকের সাথে বসতে হবে। আমার প্রতিষ্ঠান প্রধান এমপিভুক্ত শিক্ষক কেন, তার গ্রেড 6ষ্ঠ থেকে নামিয়ে 7ম গ্রেডে নেওয়া হয়েছে, এই যে যাতনা, তার সাথে এই বিষয়টা নিয়ে বসতে হবে। একজন বিএড স্কেল নামক যে কালো আইন বিরাজমান একজন শিক্ষকের ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে তার জন্য সাফারার। আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যরা আমাকে রেজুলেশন করে দেয় নাই, তো আমাকে 1.5 বছর পর পরবর্তীতে যখন আবার একটা কমিটি এসেছে, তারা অনুমোদন দিয়েছে, তো আমার 10 বছর কিন্তু পূর্ণ হয়েছে। এখন আরও 1.5 বছর আমাকে অপেক্ষা করতে হবে। এই 10 বছর পূর্ণ হওয়ার পরেও আমাকে আরও 1.5 বছর অপেক্ষা করতে হবে প্রথম উচ্চতর গ্রেডের জন্য। এই যে কালো আইন, অথচ সরকারি শিক্ষকরা তারা চাকরি প্রবেশ থেকেই পায় 10ম গ্রেড, আমাদেরকে কেন দিবে না? এই বিষয়গুলো জানার জন্য এটা কিন্তু বসতে হবে একজন সহকারী শিক্ষকের সাথে। এরপর বদলি নিয়ে যে সমস্যা, বদলি সর্বজনীন হলে কি উপকার আর শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের দিলে কি উপকার, এই বিষয়গুলো নিয়ে জানার জন্য এসি রুমে বসে থাকা আমলাতন্ত্রদের সাথে বসে কিন্তু তার সমাধান করা যাবে না। বরঞ্চ যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক মাননীয় উপদেষ্টা আছেন শিক্ষক, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু একজন শিক্ষক। তো এই যে শিক্ষকদের আস্থা অর্জনে ওনারা ব্যর্থ হচ্ছেন, কারণ কি? আগে যেভাবে হাল গেছে আপনারা ঠিক সেইভাবে হাঁটছেন। আপনারা শিক্ষকদের সাথে বসার প্রয়োজনীয়তাটাও উপলব্ধি করছেন না। ফলশ্রুতিতে শিক্ষকদের সাথে আপনাদের দূরত্ব বা শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আমরা আশা পোষণ করব যে পরবর্তীতে যে কোনো প্রকার শিক্ষকদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত বা নতুন আইন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীদের সাথে বসতে হবে, বসলে তার সমাধান হবে। আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা, যাকে স্যালিউট জানাই এবং সম্মান জানাই, হৃদয় থেকে সম্মান জানাই, এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার এসেছে, নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকার যাই হোক, তারা কিন্তু একসাথে শিক্ষকদের এতগুলো ভাতা বাড়ানোর পরিকল্পনা কেউ হাতে নেয় নাই। একমাত্র যিনি মাননীয় বিদায়ী উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এখন উনি পরিকল্পনাতে আছেন, উনি কিন্তু আমাদের অনেকগুলো ভাতা বাড়াবেন এবং অবশ্যই বাড়াবেন। তো উনি যে প্ল্যানিংটা করেছেন যে শিক্ষকদের এই 12,500 টাকা দিয়ে চলে না, এই ভাতাগুলো বাড়িয়ে একটা সম্মানজনক অবস্থা নেওয়ার জন্য উনি প্রস্তাব করেছেন, এটা আমি খুব গভীর থেকে জানি।
কিন্তু আমলাতন্ত্রের বেড়াজালে কতটুকু বাস্তবায়ন হবে এটাই হলো দেখার বিষয়। তাই আমাদেরকে সুস্পষ্টীকরণ করার জন্য ঈদুল ফিতরের পর আমরা কিন্তু আবার রাজপথে নামব। সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি যে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিগত 22 দিনের আন্দোলনে যারা এসেছিলেন তাদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। যারা আসতে পারেন নাই, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন যে স্যার আমি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই, আমি তাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি যে ওই স্যারের সাথে আগে কথা বলবেন যে উনি ওই ব্যক্তি কিনা এবং ওনার নাম্বারে বিকাশ বা নগদ আছে কিনা জেনে তারপর আপনারা টাকাটা প্রেরণ করবেন। আপনারা কিন্তু সহযোগিতা করেছেন এবং স্ক্রিনশট দিয়েও আমাকে দিয়েছেন আপনারা, এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত স্যার ম্যাডাম, মনের ক্ষোভ থেকে একটা কথা বলি। এত চেষ্টা প্রচেষ্টার পরেও যখন শিক্ষকদের উপস্থিতি সন্তোষজনক পেলাম না এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলে গিয়েছেন যে শিক্ষকদের মধ্যে ঐক্য নাই, আজকে যদি আমরা ঐক্যে আসতে পারতাম তাহলে আমাদের বৈষম্যগুলো দূরীভূত হতো কিনা একটু চিন্তা করে দেখবেন। এই উর্বর আন্দোলনের মাঠে আমরা শুধুমাত্র আশ্বাসের বাণী নিয়ে ফিরতে হলো কেন, এই প্রশ্নটা আপনারা করবেন। আমি এই প্রশ্নটা রাখতে চাই সেই সকল প্রতিষ্ঠান প্রধানদের যারা নাকি তার সহকারী শিক্ষকরা আন্দোলনে আসতে চেয়েছে আপনারা নিরুৎসাহিত করেছেন তাদের কাছে। ধরেন যদি আমাদের উৎসব ভাতাটা বৃদ্ধি পায়, স্কেল বড় তো আপনি প্রতিষ্ঠান প্রধান আপনার, তাই না? আপনি সবচেয়ে বেশি পাবেন, কেন আপনি তার মধ্যে বাধা দিলেন? তারপর ধরেন বাড়ি ভাড়াটা যদি বৃদ্ধি পায় পার্সেন্টেজ আকারে তো অবশ্যই করতে হবে, যার জন্য আমাদের দৌড়ঝাঁপ বা কূটনৈতিক তৎপরতা বলেন বা প্রয়োজনে আবার আন্দোলনের কথা বলেন, সবগুলোই আমরা করব। মাননীয় নতুন শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি যেদিন উনি শপথ নিয়েছেন, এর পরের দিনই উনি আমাদের কাছে 2 সপ্তাহের সময় চেয়েছেন। আমি ওনাকে স্পষ্ট বলেছি যে স্যার আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাকে নক করব, আমরা প্রতিনিয়ত আপনার কাছে আসব, কারণ আমরা শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি। তখন স্যার বললেন যে আমাকে 1 থেকে 2টা সপ্তাহ সময় দেন, আমি আগে কাজগুলো বুঝে নিই, অবশ্যই আপনাদের সাথে বসবো এবং আপনাদের কাছ থেকে আমার জানার আছে অনেক কিছু। সম্মানিত স্যার ম্যাডাম, আমরা একটু সময় দিতে চাই স্যারকে, স্যার একটু আগে বুঝে নিক, তারপর ওনার সাথে আমাদের দৌড়ঝাঁপ চলবে। তাছাড়া কূটনৈতিক তৎপরতা হলো এমন একটা মহা ঔষধ যা নাকি আন্দোলন করে পারা যায় না। আর আন্দোলন করতে পারতাম যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো, আমাদের জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ যদি বাধা না দিত, আমাদের প্রতিষ্ঠান প্রধানরা যদি বাধা না দিত। আমাদের দেশে কিছু সমিতি আছে সংগঠনের নামে তাদের ব্যক্তিগত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন, তারা যদি বাদ না সারতেন তাহলে কিন্তু আমরা অনেক আগেই সফলকাম হতাম। যাই হোক, তারপরও কারো বিপক্ষে কোনো কথা বলছি না, সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখছি। সবাইকে বলছি যে ভুল যা হয়ে গেছে হয়ে গেছে, এখন নতুন করে আমাদেরকে রাস্তায় এগোতে হবে। ঈদুল ফিতরের পর আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপের পরেও যদি দেখি যে না আমাদের স্পষ্টীকরণ হচ্ছে না, বাড়ি ভাড়ার ক্ষেত্রে, উৎসব ভাতার ক্ষেত্রে বা চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমাদের শতভাগ উৎসব ভাতা দিচ্ছে না বা বাড়ি ভাড়াটা একটা সন্তোষজনক পার্সেন্টেজে নিচ্ছে না, তাহলে কিন্তু আবার আমরা রাজপথে নামব। তখনও কি আপনারা একই চিত্র প্রদর্শন করবেন যেমনটা করেছিলেন 22 দিনের আন্দোলনে? আশা করি এমনটা করবেন না, কারণ সাধারণ শিক্ষকরা এখন অনেক সচেতন। সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি আপনাদেরকে এই বার্তাগুলো দিতে পেরেছি যে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যের জন্য আমরা সব কিছু করেছি বা করব, আর করেছি বলেই আজকে 30টা সংগঠন একত্রিত হয়েছে। তারপরেও অনেকে প্রশ্ন করেন যে স্যার 30টা সংগঠনের মধ্যে এত কম উপস্থিতি কেন? 30টা সংগঠনের মধ্যে একটা সংগঠন ছিল প্রধান শিক্ষক পরিষদ, তো তারা কিন্তু এমনিই চাপে আছে, এটা আপনারা জানেন। সরকার পরিবর্তনের পর তারা কিন্তু সরাসরি কোনো সহযোগিতা করতে পারেন নাই। তাছাড়াও আরও কিছু কারণ ছিল। আশা করি এই কারণগুলো উতরিয়ে ঈদুল ফিতরের পর যখন আমরা কর্মসূচিতে যাব, সকলকে সাথে নিয়ে আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন নিতে পারবো। আর যেহেতু শিক্ষক বান্ধব একজন উপদেষ্টা আছেন, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, যিনি সাবেক শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওনার কাছে আমাদের দৌড়ঝাঁপ চলবে এবং উনি যে শিক্ষকদের প্রতি আন্তরিক, এই বিষয়টার সুস্পষ্ট একটা প্রতিফলন ঘটবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। আর যদি না হয় তাহলে আরও একটা ঝাঁকানি দেব। সেই ঝাঁকানির জন্য আমরা বিভিন্ন জায়গায় যাব, সংগঠনের কাছে যাব। যদি সংগঠনগুলো একত্রিত না হয় তাহলে কিন্তু আমরা জেলা উপজেলায়ও যাব। সাধারণ শিক্ষকদেরকে একটা চেইন অফ কমান্ডে আনতে চাই।
আপনারা মতামত দিবেন, বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন, আপনারা কি আমাদের এই মতের সাথে একমত কিনা। আপনারা প্রয়োজনে আমাকে ফোন নাম্বার দিবেন, ইনবক্সে কমেন্টসেও দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, কারণ ঐক্যের কোনো বিকল্প নেই। সম্মানিত স্যার ম্যাডাম, ইএফটি জটিলতা সম্পর্কে একটু কথা বলি। আপনারা জানেন যে আমাদের ইএফটি জটিলতার ব্যাপারে একটা লাস্ট ডেট ছিল 6 তারিখ, এরপর এটা বর্ধিতকরণ করে এখন 20 তারিখ করা হয়েছে। এই 20 তারিখের মধ্যে আপনাদের যাদের ভুল আছে, নামে ভুল বা জন্ম তারিখে ভুল বা মাউশিতে আপনার ভুল আছে, মানে এমপি শিটে আপনার নামে ভুল আছে, এগুলোর জন্য আবেদন করে আপনারা এডিট অপশনে বসাবেন। আর বেতন ভাতাদি চালু করার জন্য আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ চলমান আছে। চলতি সপ্তাহের মধ্যে আরও 12,000 শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি সংযোগ হতে যাচ্ছে ডিসেম্বরের। এরপরও যাদের হবে না তাদেরকে ম্যানুয়ালি হলেও বেতন দিবে ঈদের আগে, এতটুকু আমি জানতে পেরেছি। আবারও জানবো। আমরা শিক্ষকদের কল্যাণে যা যা করা দরকার সবটাই করব, বিনিময়ে আপনাদের সহযোগিতা চাই। ডাক দিলে যেন আপনাদেরকে পাশে পাই, ডাক দিলে যেন 20 জন 25 জন 30 জন না হয়, আমরা যেন হাজার হাজার শিক্ষক এসে, সামনের কর্মসূচি লেন্দি কর্মসূচি হবে না, 1 থেকে 2 দিনের কর্মসূচি আলোচনা করে আমরা দিব, এবং সেই আলোচনার মাধ্যমে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই যেন আমরা সর্বোচ্চ উপস্থিতি দিয়ে সরকারের কাছ থেকে লিখিত নির্দেশনা নিয়ে, লিখিত প্রজ্ঞাপন নিয়ে যেন আমাদের বৈষম্যের কিছুটা হলেও অবসান ঘটাতে পারি। পরবর্তী সরকার যেই আসুক তারা যেন আমাদেরকে জাতীয়করণ করতে কোনো প্রকার বাধা না পায়, প্রথম এসেই যেন জাতীয়করণের দিকে হাত দেয়, সেই চেষ্টা যেন করে, সেই জন্য আমাদের কর্মযজ্ঞ চলবে। সম্মানিত স্যার ম্যাডাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।